লেখক গবেষক বদরুদ্দীন উমরের মরদেহ সকাল 10টায় সর্বস্তরের শ্রদ্ধা জানানোর জন্য নেওয়া হবে কেন্দ্রীয় শহীদ মিনারে। জানাজা শেষে জুরাইন কবরস্থানে দাফন করা হবে তাকে। রোববার সকাল 10টায় রাজধানীর একটি হাসপাতালে বার্ধক্যজনিত কারণে মারা যান বদরুদ্দীন উমর। এ সময় তার বয়স হয়েছিল 94 বছর। স্বজনরা জানান, শারীরিক অবস্থার অবনতি হলে তাকে হাসপাতালে নেওয়া হয়। পরে সেখানে চিকিৎসকরা মৃত ঘোষণা করেন। বদরুদ্দীন উমর ঢাকা বিশ্ববিদ্যালয়ে শিক্ষক হিসেবে পেশাজীবন শুরু করেন। পূর্ব বাংলার কমিউনিস্ট পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য ছিলেন তিনি। 2003 সালে জাতীয় মুক্তি কাউন্সিলের প্রতিষ্ঠাতা সভাপতি হন। এবছর তাকে স্বাধীনতা পুরস্কার দেয় অন্তর্বর্তী সরকার। তবে আজীবন কোনো পদগ্রহণ না করা বদরুদ্দীন উমর তা নিতেও অস্বীকৃতি জানান। ফেব্রুয়ারির প্রথমার্ধেই হবে জাতীয় নির্বাচন। দুনিয়ার কোনো শক্তি তা ঠেকাতে পারবে না বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার বিকেলে রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে সংবাদ সম্মেলনে কথা বলেন তিনি। জানান, সম্প্রতি রক্ষায় সব ধর্মের নেতাদের সঙ্গে বৈঠক করতে ধর্ম উপদেষ্টাকে নির্দেশ দিয়েছেন প্রধান উপদেষ্টা। আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে রোববার রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় জরুরি বৈঠক করেন প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস। পরে সংবাদ সম্মেলনে প্রেস সচিব জানান, উৎসবমুখর ও শান্তিপূর্ণ ডাকসু নির্বাচন অনুষ্ঠানে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসনকে দেয়া হবে সর্বোচ্চ সহযোগিতা। স্থানীয় প্রশাসন বৈঠকে রাজবাড়ির মতো ঘটনা প্রতিরোধে আইনশৃঙ্খলা বাহিনীকে আরও সতর্ক থাকার নির্দেশ দেয়া হয়। স্থানীয় প্রশাসনকেও করা হয়েছে সতর্ক। সম্প্রীতি রক্ষায় সব ধর্মের নেতাদের সঙ্গে বৈঠকের নির্দেশ দেন প্রধান উপদেষ্টা। এই বিষয়ে অলরেডি নির্দেশ দেওয়া হয়েছে। আমি কিন্তু আমার প্রথমে ওপেনিং রিমার্কসে এটা বলেছি যে, এবং আমাদের ধর্ম অ্যাডভাইজার যারা আমাদের ধর্মীয় গ্রুপ যারা আছেন সবার সাথে কথা বলবেন। গতবারের অভিজ্ঞতা কাজে লাগিয়ে এবারও দুর্গাপূজায় উৎসবমুখর পরিবেশ নিশ্চিতের নির্দেশ দেন সরকার প্রধান। গত বছরের অভিজ্ঞতার জন্য এবছরও কাজে লাগাতে পারি এবং উনি জোর দিয়েছেন যাতে এবার সব ধরনের নিরাপত্তার জন্য খুব আগের থেকেই নেওয়া হয়, যাতে কোনো রকমের কোনো বিশৃঙ্খল পরিস্থিতি সৃষ্টি না হয়। কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ঝটিকা মিছিলে বিশেষ নজরদারি করা হবে জানিয়ে প্রেস সচিব বলেন, আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে বাধা দেওয়ার শক্তি কারো নেই। নির্বাচন যে করেই হোক ফেব্রুয়ারির প্রথমার্ধের মধ্যে নির্বাচন হবে। পৃথিবীর কোনো শক্তি নাই এই নির্বাচনকে ঠেকাতে পারে। অস্থিতিশীলতা তৈরির যে কোনো চেষ্টা থামাতে প্রধান উপদেষ্টা সবাইকে সতর্ক থাকার পরামর্শ দিয়েছেন বলেও জানান প্রেস সচিব। কঠোর নির্দেশনা দেওয়া হয়। নুরসেলিনা শিউলি, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অযাচিতভাবে কিছু রাজনৈতিক দল জাতীয় নির্বাচন নিয়ে শঙ্কা সৃষ্টির চেষ্টা করছে বলে অভিযোগ করেছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। রোববার সন্ধ্যায় ঠাকুরগাঁও জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলনের স্থল পরিদর্শন শেষে সাংবাদিকদের তিনি কথা বলেন। এ সময় উদ্বেগ জানিয়ে ফখরুল বলেন, সঠিক সময়েই নির্বাচন হবে এবং তা জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। জেলা বিএনপির দ্বিবার্ষিক সম্মেলন প্রসঙ্গে তিনি বলেন, সম্মেলন উপলক্ষে নানান আয়োজন করা হয়েছে। সম্মেলন সফল হবে বলেও আশা প্রকাশ করেন তিনি। বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান প্রধান অতিথি হিসেবে সম্মেলনে ভার্চুয়ালি বক্তব্য রাখবেন বলেও জানান মির্জা ফখরুল। সম্মেলনের মধ্য দিয়ে নতুন দিগন্তের সূচনা হবে বলে আশাবাদ ব্যক্ত করেন বিএনপি মহাসচিব। আমরা একটু উদ্বিগ্ন যে কিছু কিছু সংখ্যক ব্যক্তি অথবা রাজনৈতিক দল তারা অযাচিতভাবে এই শঙ্কা সৃষ্টি করবার চেষ্টা করছেন। যথাসময়ে নির্বাচন অনুষ্ঠিত হবে এবং সেই নির্বাচন জনগণের কাছে গ্রহণযোগ্য হবে। সংবিধানের সাথে সম্পৃক্ত নয় এমন সব সংস্কার অন্তর্বর্তী সরকার করতে পারে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। দলের ৪৭তম প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে রোববার রাজধানীর কাকরাইলে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরাম আয়োজিত অনুষ্ঠানে তিনি বলেন, গণপ্রতিনিধিত্ব অধ্যাদেশে অমূলক সংস্কার করলে ভবিষ্যতে জটিলতা হতে পারে। শিগগিরই দেশে ফিরবেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দেশে আসার মধ্য দিয়েই বিএনপির নির্বাচনী প্রচারণা অর্ধেক হয়ে যাবে বলে জানান দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। সারা দেশে নির্বাচনে আমেজ সৃষ্টি হয়েছে। অতি শিগগির আমাদের নেতা জনাব তারেক রহমান বাংলাদেশে প্রত্যাবর্তন করবেন। অবিচ্ছেদ্য অংশ হচ্ছে প্রচারণা, তো সেই প্রচারণা আমাদের
অর্ধেক সেদিন হয়ে যাবে ইনশাআল্লাহ। তার প্রত্যাবর্তন হবে বাংলাদেশে সবচেয়ে অবিস্মরণীয় একটি ঐতিহাসিক ঘটনা। বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে জাতীয়তাবাদী কর আইনজীবী ফোরামের আয়োজনে অনুষ্ঠানে সালাউদ্দিন আহমেদ বলেন, গণপ্রতিনিধিত্ব আইনে আরপিও অমূলক সংশোধনী নির্বাচনে জটিলতা তৈরি করবে। ২১ ধারার সাবসেকশন 1-এ একটা পরিবর্তন আনার চেষ্টা করছে প্রতীক নিয়ে, যে কোনো রাজনৈতিক দল 2 বা ততোধিক রাজনৈতিক দল যদি জোট করে নির্বাচনে, সেই সময় সেই দলের প্রতীক তাকে নিতে হবে বাধ্যতামূলকভাবে। এইরকম অমূলক সংস্কারগুলো যদি আমরা আইনে নিয়ে আসি কোনো আলাপ আলোচনা ব্যতিরেকে, পরে জটিলতা হবে। পরের সন্ধ্যায় ঢাকেশ্বরীতে দুর্গাপূজা উপলক্ষে হিন্দু ধর্মাবলম্বীদের সাথে সাক্ষাৎ করেন সালাউদ্দিন আহমেদ। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আওয়ামী লীগের অত্যাচারী জালিমদের বিচার বিএনপি যতটা চায় ততটা আর কোনো দল চায় না বলে মন্তব্য করেছেন বিএনপির সহ আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক ব্যারিস্টার রুমিন ফারহানা। রোববার বিকেলে আশুগঞ্জের শরীফপুর খোলাপাড়া বালুর মাঠে স্থানীয় বিএনপি আয়োজিত জনসভায় তিনি কথা বলেন। এ সময় তিনি পিআর নিয়ে সাধারণ মানুষকে প্রশ্ন করে বলেন, কোন কোন দল আবদার করছে পিআর ছাড়া নাকি তারা নির্বাচনে যাবেন না। ভোটে দাঁড়ালে 10 আসনও পাবে না বুঝতে পেরে ভোট বানচাল ও ফেব্রুয়ারিতে যাতে নির্বাচন না হয় সেই চেষ্টা করছে। আগামী নির্বাচন যেন সুষ্ঠুভাবে হয় সেজন্য সবাইকে কাজ করার আহ্বান জানান তিনি। এ সময় দলীয় নেতাকর্মীদের উদ্দেশ্য করে বলেন, বিএনপি জোর জবরদস্তির রাজনীতিতে বিশ্বাস করে না। বিএনপি ভোট কারচুপির রাজনীতিও কোনোদিন করেনি। দলের নেতাকর্মীদের কার্যকলাপ যেন এমন হয় 2026 সালের নির্বাচনে ধানের শীষের জয় কেউ যেন রুখতে না পারে। ডাকসু নির্বাচনে শেষ দিনের প্রচারণায় মুখর ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস। ভোটে জিতলে নিরাপদ ক্যাম্পাস সহ 8 বিষয়ে কাজ করার শপথ নিয়েছে ছাত্রদল সমর্থিত প্যানেল। আর অন্য ছাত্র সংগঠনগুলোর প্রার্থীরা নির্বাচনের সুষ্ঠু পরিবেশ নিয়ে প্রকাশ করেছেন শঙ্কা। বিশ্ববিদ্যালয়ের কর্তৃপক্ষ বলছে, ভোট সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। একদিন পরেই ডাকসু নির্বাচন, প্রচারণার শেষ দিন। রোববার হল থেকে ক্যাম্পাস সবখানেই ব্যস্ত সময় কাটিয়েছেন প্রার্থীরা। রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখা সহ 8 বিষয়ে শপথ নেন ছাত্র দলের প্রার্থীরা। নির্বাচিত হলে প্রত্যেক শিক্ষার্থীর জন্য বসবাসযোগ্য ও নিরাপদ ক্যাম্পাস গড়বেন তারা। এখানে তাদের জন্য নিরাপদ আবাসন, স্বাস্থ্য সেবা, সম অধিকার প্রতিষ্ঠা এবং সর্বোপরি তাদের ক্ষমতায়ন নিশ্চিত করা হবে। অনেকেই নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করলেও তেমন কোনো ব্যবস্থা নিচ্ছে না প্রশাসন, এমন অভিযোগ ছাত্র শিবিরের। তো এটার মাধ্যমে তো লেভেল প্লেইং ফিল্ড এনশিওর হয় না। তো সব মিলিয়ে তাদের অপেশাদারিত্বমূলক আচরণ এবং একটা বিশেষ ছাত্র সংগঠনকে ফ্যাসিলিটি দেওয়া, এর মাধ্যমে আমরা নির্বাচনের ফ্রি ফেয়ার ক্রেডিবল ইলেকশন এবং লেভেল প্লেইং ফিল্ড নিয়ে আমরা আশঙ্কা অনুভব করছি। নির্বাচনে কারচুপির শঙ্কার কথা বলছেন বৈষম্য বিরোধী শিক্ষার্থী সংসদের প্রার্থীরা। আমাদের মনে হচ্ছে নির্বাচন কমিশন একটা কারসাজি করতেছেন। আমরা স্পষ্ট ভাষায় বলতেছি, নির্বাচন কমিশন একটা কারসাজি করতেছেন। ভোট কেন্দ্রগুলোকে নিয়ে তারা একটা ইঞ্জিনিয়ারিং করতেছেন। এই ইঞ্জিনিয়ারিংটা একটা পক্ষের স্বার্থের দিকে যাচ্ছেন। জাল ভোটের বিষয়ে সতর্ক বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্বাচন সুষ্ঠু করতে নেওয়া হয়েছে সব ধরনের প্রস্তুতি। কোনো ঘটনা ঘটে নাই, কিন্তু চতুর্দিকে গুজব রটে যাচ্ছে। তা আমরা এই বিষয়ে আমাদের প্রিয় ছাত্রছাত্রী এবং অংশীজনদেরকে আমরা অনুরোধ করব, আপনারা গুজবে কান না দিয়ে আমাদের রিটার্নিং অফিসারদের যে অফিস আছে সেখানে আসতে পারেন। হাসপাতাল থেকে ছুটির পরে হুইল চেয়ারে বসে প্রচারণা চালায় প্রতিরোধ পর্ষদের জিএস প্রার্থী মেঘমল্লার বসু। জানান, সবাই ভোট দিতে এলে টিকবে না এখনকার কোনো সমীকরণই। নূরে আলম, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। আটকে গেছে রোহিঙ্গাদের ভাসানচরে সরানোর প্রকল্প। ধারণ ক্ষমতা 1 লাখ হলেও 4 বছরে কক্সবাজার থেকে গেছে মাত্র 37,000। বর্তমান সরকার প্রকল্পটিকে গুরুত্ব না দেওয়ায় প্রক্রিয়া বন্ধ রাখা হয়েছে বলে জানান শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার। এদিকে মানবাধিকার কর্মীরা বলছে, সংকট সমাধানে রোহিঙ্গা প্রত্যাবাসনই মূল লক্ষ্য হওয়া উচিত। 2020 সালের 4 ডিসেম্বর প্রথম দফায় রোহিঙ্গাদের ভাসানচরে পাঠানো হয়। শেষ গেছে 2024 সালের অক্টোবরে। 37,000 রোহিঙ্গাকে স্থানান্তর করা হলেও পালিয়েছে 7,000।
এরপর থেকে আটকে আছে প্রকল্পটি। শরণার্থী ত্রাণ ও প্রত্যাবাসন কমিশনার জানান, রোহিঙ্গাদের অনাগ্রহ ও আন্তর্জাতিক সংস্থার আপত্তির কারণে প্রক্রিয়া বন্ধ রয়েছে। সরকারও একে ব্যর্থ প্রকল্প মনে করছে। সরকারের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছ থেকে রিলোকেশনের ব্যাপারে আমরা কোনো রকম সম্মতি পাইনি। কারণটা হচ্ছে সরকার মনে করছেন যে ভাষান্তর প্রজেক্টটি একটি ফেইল্ড প্রজেক্ট, সেজন্য সরকার এই বিষয়ে আর আগ্রহী নন। আন্তর্জাতিক সম্প্রদায়, বিশেষ করে ইউএন এবং আইএনজিও, এরা কখনোই আসলে ভাষান্তর প্রকল্পের ব্যাপারে আপনার পজিটিভ ছিলেন। বিগত সরকারের পদক্ষেপটি বাস্তবসম্মত ছিল না দাবি করে মানবাধিকার কর্মীরা বলছেন, স্থানান্তরের বিষয়ে প্রথম থেকেই আপত্তি ছিল। এতে রোহিঙ্গা সমস্যা কমবে না, বরং বাড়বে। এই প্রজেক্টে সময় উপযোগী ছিল না, বাস্তবসম্পন্ন ছিল না, মানে বাস্তবসম্মত ছিল না, এটা খুবই স্পষ্ট। রিলোকেশনের বিষয়ে যে সরকার বর্তমান যে সিদ্ধান্তটি নিয়েছে যে আর কোনোভাবেই রিলোকেশন করা হবে না, এটা অনেকটা যৌক্তিক। কারণ আমাদেরকে এখন মনোনিবেশ করতে হবে এই রোহিঙ্গাদের কিভাবে সম্মানের সাথে, তার মর্যাদার সাথে অধিকার নিয়ে তারা যাতে তার নিজ ভূমিতে অর্থাৎ মায়ানমারে ফেরত যেতে পারে। রোহিঙ্গা প্রত্যাবাসনে সরকারকে আন্তর্জাতিক মহলের উপর চাপ সৃষ্টির তাগিদ দিয়েছেন মানবাধিকার কর্মীরা। আনোয়ার সাদাত নূর, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। রাজধানীতে রোববার রাতে নগরবাসী প্রত্যক্ষ করল পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। শুধু বাংলাদেশ নয়, বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকেই দেখা যায় বিরল এই দৃশ্য। জ্যোতির্বিজ্ঞানীদের ভাষায় বলা হয় ব্লাড মুন। 9:30 থেকে শুরু হয় চন্দ্রগ্রহণ। পূর্ণ চন্দ্রগ্রহণ হয় 11:30টার দিকে, স্থায়িত্ব ছিল রাত 3টা পর্যন্ত। বিরল এই দৃশ্য দেখতে রাজধানীর বিভিন্ন বাড়ির ছাদ কিংবা খোলা জায়গায় ভিড় করেন অনেকে। ঢাকার আকাশে দেখা গেল এক ভিন্ন দৃশ্য। পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণে কালচে লাল রঙে ধরা দিল চাঁদ। সূর্য ও চাঁদের মাঝখানে যখন পৃথিবী অবস্থান নেয়, তখন চাঁদের ওপর পৃথিবীর ছায়া পড়ে। পৃথিবীর ছায়া চাঁদের সবটা ঢেকে দিলে তখন তাকে বলে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ। রোববার রাত 11:30টায় শুরু হয় পূর্ণ চন্দ্রগ্রহণ। বিরল এই দৃশ্য পরবর্তী প্রজন্মের সামনে তুলে ধরতে রাজধানীর কলাবাগানে আয়োজন করা হয় আকাশ পর্যবেক্ষণ ক্যাম্পের। টেলিস্কোপের সাহায্যে এই বিরল মুহূর্তের সাক্ষী হন অনেকে। সৌরজাগতিক বিষয়টাকে কিছুটা উপভোগ করার জন্যই আজকে এখানে আসা। ওরা যদি এটা নিয়ে ভবিষ্যতে আরও সামনে কিছু চিন্তা করতে চায় বাংলাদেশের পক্ষ থেকে, সেই চেতনাটা জাগ্রত রাখার জন্য মূলত বাচ্চাদেরকে এই ইভেন্টগুলোর সাথে যুক্ত করা। আয়োজকরা জানান, সূর্যগ্রহণ এবং উল্কাপাতের সময়ও এমন উদ্যোগ নেওয়া হয়। আজকে পূর্ণিমা হচ্ছে, এই জন্য এটাকে সুপার মুন বলা হয়। আর পূর্ণিমার সময় আবার আজকে একই সঙ্গে চন্দ্রগ্রহণটাও হচ্ছে, এই কারণে এটাকে ব্লাড মুন বলছে। রোববার রাতে পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণ স্থায়ী হয় টানা 82 মিনিট। গ্রহণ থেকে চাঁদ বেরিয়ে নিজের স্বাভাবিক রূপে ফেরে 2:56 মিনিটে। এশিয়া, অস্ট্রেলিয়া, আফ্রিকা ও ইউরোপের বিভিন্ন দেশ থেকে এই বিরল দৃশ্য দেখা গেলেও উত্তর ও দক্ষিণ আমেরিকার বেশিরভাগ অঞ্চলেই তা ধরা দেয়নি। সাজ্জাদ হোসেন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বছরের শেষ পূর্ণগ্রাস চন্দ্রগ্রহণের মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হলো গোটা বিশ্ব। অপার্থিব এই দৃশ্য দেখা গেছে ভারত, চীন, বাংলাদেশ সহ এশিয়ার বিভিন্ন দেশ থেকে। ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া থেকেও দৃশ্যমান হয় এটি। ভারতীয় গণমাধ্যম হিন্দুস্তান টাইমস জানিয়েছে, রাত 9:30টায় শুরু হয় চন্দ্রগ্রহণ। উত্তর আমেরিকা, ক্যারিবীয় অঞ্চল ও দক্ষিণ আমেরিকার অধিকাংশ এলাকায় চন্দ্রগ্রহণ দৃশ্যমান হয়নি। পূর্ণ চন্দ্রগ্রহণ এমন একটি মহাকাশীয় ঘটনা যেখানে সূর্য, পৃথিবী ও চাঁদ একই সরল রেখায় চলে আসে। ফলে পৃথিবীর ছায়া পড়ে চাঁদের উপর, আর এই কারণেই গাঢ় লাল রং ধারণ করে চাঁদ। এই দৃশ্যটি ব্লাড মুন নামে পরিচিত। সাধারণ সময়ের চেয়ে চাঁদের আকার 7% বড় এবং উজ্জ্বলতায় 15% বেশি হতে পারে সুপার ব্লাড মুনে। আসন পুনর্বহালের দাবিতে রোববার পাবনা, কুমিল্লা ও ব্রাহ্মণবাড়িয়ায় মহাসড়ক অবরোধ করে স্থানীয়রা। এতে তৈরি হয় যানজট, ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এছাড়া বাগেরহাটের 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে আজ সকাল সন্ধ্যা হরতাল ডেকেছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এদিকে নির্বাচন কমিশনার আনোয়ারুল ইসলাম সরকার বলেছেন, নিরপেক্ষভাবে সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে, কোনো প্রশ্ন তোলার সুযোগ নেই।
আসন পুনর্বহালের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা সিলেট মহাসড়ক অবরোধ করেন স্থানীয়রা। এতে মহাসড়কের দুই পাশে যান চলাচল বন্ধ হয়ে যায়। 15 কিলোমিটার যানজট তৈরি হয়। ভোগান্তিতে পড়েন যাত্রীরা। এখানে বিজয়নগরের জনগণ বারবার আন্দোলনে নেমেছে, রাজপথে নেমেছে এবং আমরা আপত্তি জমা দিয়েছি নির্বাচন কমিশনে। যদি আমাদেরকে সরলের সাথে নেওয়া হয় তাহলে আমাদের প্রশাসনিক সুবিধা হইতে আমরা বঞ্চিত হব এবং ভৌগোলিক, সামাজিক, রাজনৈতিক সকল অবস্থা থেকে আমরা বঞ্চিত হব। পাবনার বেড়ায় সিএনবি মোড়ে 2 ঘন্টা বিক্ষোভ করেন স্থানীয়রা। টায়ার জ্বালিয়ে স্লোগান দেন অবরোধকারীরা। এদিকে হোমনা মেঘনাকে কুমিল্লা 2 আসনে পুনর্বহালের দাবিতে মানববন্ধন ও বিক্ষোভ করেছেন স্থানীয়রা। এ সময় ঢাকা চট্টগ্রাম মহাসড়ক অবরোধের চেষ্টা করলে আইন শৃঙ্খলা বাহিনী তাদের প্রতিরোধ করে। আমরা হোমনা মেঘনা আসন চাই, আমরা দাউদকান্দি থাকতে চাই না, আমাদের দাউদকান্দির দরকার নাই। নির্বাচন কমিশন তাদের আইন নিজেরাই লঙ্ঘন করেছে। তাদের আইনে বলা আছে প্রশাসনিক বিন্যাস, আঞ্চলিক অখণ্ডতা বজায় রাখার কথা তারা বলেছেন। এই দুইটি বিষয়কে তারা লঙ্ঘন করেছে। এছাড়া বাগেরহাটে 4টি সংসদীয় আসন পুনর্বহালের দাবিতে 5 দিনের কর্মসূচি দিয়েছে সর্বদলীয় সম্মিলিত কমিটি। এর মধ্যে রয়েছে সোমবার জেলায় সকাল সন্ধ্যা হরতাল। সকাল সন্ধ্যা বাগেরহাট জেলা সদর সহ সকল উপজেলায়। 9 তারিখে মঙ্গলবার আমরা আবার বিকেল 5টায় বাগেরহাটের প্রতিটি উপজেলায় আমরা বিক্ষোভ সমাবেশ করব। এদিকে নির্বাচন কমিশন বলছে সর্বোচ্চ সতর্কতা ও দক্ষতার সাথে আসন সীমানা পুনর্নির্ধারণ করা হয়েছে। কমিশন মনে করে যে এটি সর্বোচ্চ সতর্কতা এবং বিচক্ষণতার মাধ্যমে কি বলে যে নিরপেক্ষভাবে এই কাজটি শেষ করেছে। গত 4 আগস্ট ত্রয়োদশ সংসদ নির্বাচনের 300 আসনের সীমানা চূড়ান্ত করে গেজেট দেওয়া হয়। এতে গাজীপুরের 1টি আসন বেড়েছে ও বাগেরহাটের 1টি কমেছে। এছাড়া ঢাকার 8টি সহ মোট 46টি আসনের সীমানায় পরিবর্তন আনা হয়। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। রাজবাড়ীর গোয়ালন্দ দরবার শরীফে পুলিশের উপর হামলা মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের 2 নেতা সহ 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার দুপুরে তাদের কারাগারে পাঠানো হয়। দরবার শরীফ ভাঙা ও কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় জড়িতদের বিচারের দাবি জানিয়েছেন ভক্তরা। তৌহিদি জনতার ব্যানারে মিছিল নিয়ে নুরাল পাগলা নামে পরিচিত নুরুল হকের বাড়ি ও দরবার শরীফে হামলা চালানো হয়। এক পর্যায়ে কবর থেকে তার মরদেহ তুলে পুড়িয়ে ফেলা হয়। এই সময় হামলা হয় পুলিশের উপরও। সংঘর্ষের ঘটনায় 1 জন নিহত ও পুলিশ সহ আহত হয় অন্তত 50 জন। ওই ঘটনার পর থেকে এলাকায় আতঙ্ক দেখা দিয়েছে। কবর থেকে মরদেহ তুলে পোড়ানোর ঘটনায় কোনোভাবে গ্রহণযোগ্য নয় বলছেন সাধারণ মানুষ। বাড়িঘর পুরাইছে, কবর উঠেছে, উঠে সেটা নিয়ে হাইরা আবার পর্দার মরে নিয়ে আগুন দিয়ে জ্বালাই দেওয়া, এটা তো মানুষের কাজ, এটা মুসলমানের কাজ না। ভালো কথা চলে আসি, এই কাজ করেন না। আর মৃত্যুর পর তার মরা লাশের সাথে তো এরকম আক্রমণ করা ঠিক না। ভাইয়া যে লাশটা ভাই করলো, ভাই করার মেন রোডে পুরাইলো, বাইরে এলো, এটাই হলো অন্যায়। এদিকে পুলিশের উপর হামলা ও গাড়ি ভাঙচুরের মামলায় ছাত্রলীগ ও স্বেচ্ছাসেবক লীগের নেতাসহ কয়েকজনকে গ্রেপ্তার করা হয়েছে। শনিবার রাতে গ্রেপ্তারের পর রোববার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয় তাদের। এদিকে দরবার শরীফে হামলা এবং মরদেহ পোড়ানোর ঘটনায় মামলার প্রক্রিয়া চলছে বলে জানিয়েছে পুলিশ। তারা বিশেষ করে হত্যা মামলার যে সংক্রান্ত বিষয়টা পরিবারের সাথে আমাদের কথা হচ্ছে, পরিবার আসছে, আমরা উক্ত বিষয়ে আমরা আইনগত ব্যবস্থা গ্রহণ করবো, অবশ্যই মামলা হবে এই বিষয়ে। অন্যদিকে পুলিশের ওপর হামলার ঘটনায় অজ্ঞাত 3500 জনকে আসামি করে মামলা হয়েছে শনিবার। আসামিদের ধরতে অভিযান চলছে। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভোলার বোরহানউদ্দিনে পরকীয়া প্রেমের অভিযোগে এক নারী ও পুরুষকে জুতার মালা পরিয়ে ও মাথা ন্যাড়া করে নির্যাতনের অভিযোগ উঠেছে। এ ঘটনায় জড়িত 4 জনকে আটক করেছে পুলিশ। রোববার সকাল 11টার দিকে হারুনের হাট সংলগ্ন নতুন বাজারে এই ঘটনা ঘটে। সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা যায় চায়ের দোকানের সামনে মাঝবয়সী এক পুরুষের মাথা ন্যাড়া করে দিচ্ছে কিছু লোক। পাশেই নারীর গলায় জুতার মালা পরিয়ে দিচ্ছেন এক ব্যক্তি। ওই ব্যক্তি হলেন বড় মানিকা ইউনিয়ন বিএনপির 5 নম্বর ওয়ার্ড সভাপতি হুমায়ুন কবির। ভিডিওটি ছড়িয়ে পড়লে বিভিন্ন মহল ক্ষোভ প্রকাশ করে।
স্থানীয়রা জানান, পরকীয়ার অভিযোগে শাস্তি দেওয়ার নামে ওই নারীকে জুতার মালা পরিয়ে ও পুরুষের প্রকাশ্যে মাথার চুল কেটে দেওয়া হয়। ব্যাংক থেকে নিজের জমানো টাকা তুলতে না পেরে ক্ষুব্ধ আমানতকারীরা। কেউ বা অসহায়ের মতো এক শাখা থেকে অন্য শাখায় ছুটছেন অর্থ তোলার জন্য। একীভূত প্রক্রিয়ায় থাকা 5 দুর্বল ব্যাংক থেকে চাহিদা অনুযায়ী টাকা তুলতে পারছেন না গ্রাহকরা। তবে বাংলাদেশ ব্যাংক বলছে, একীভূত করাই শেষ সমাধান। মোহাম্মদ ইউসুফ কুমিল্লা থেকে ঢাকায় SIBL এর দিলকুশা শাখায় এসেছেন টাকা তুলতে। তার ব্যাংক হিসাবে 17 লাখ টাকা থাকলেও পাচ্ছেন মাত্র 5,000 টাকা। FDR আছে প্রায় 16-17 লাখ টাকা। এখন একটা FDR ভাঙছে 2 লাখ টাকার, অ্যাকাউন্টে ঢুকছে 2 লাখ টাকা, কিন্তু দিতেছে না। তার মতো এমন অনেক গ্রাহক দুর্বল ব্যাংকগুলো থেকে টাকা তুলতে পারছে না। দিশাহারা হয়ে এক শাখা থেকে অন্য শাখায় ছুটছেন অনেকে। সঞ্চয় করে ব্যাংকে, সেই ব্যাংকে এসে যদি এই যে আমার এখন 1,27,000 টাকা অ্যাকাউন্টে আছে, আমি স্যারকে রিকোয়েস্ট করলাম, উনি 10,000 টাকা দিচ্ছে। সপ্তাহে 5,000 টাকা দিতে চায়। অনেক রিকোয়েস্ট করলাম, কিন্তু বললো যে ভাই কিছু করার নাই, টাকা নাই। আমি নোয়াখালীর থেকে আসছি, নোয়াখালী ব্রাঞ্চে টাকা দিচ্ছে না। এখন এই ব্রাঞ্চে আসছি, ওনারা 10,000 উপরে দিচ্ছে না। এক্সিম সোশ্যাল ইসলামী ইউনিয়ন, গ্লোবাল ইসলামী ও ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক কার্যত গ্রাহকের টাকা ফেরত দিতে পারছে না। আবার ব্যাংকের কর্মকর্তারাও নিজেদের বেতন তুলছেন ধাপে ধাপে। তারা বলছেন, একীভূত হওয়ার শঙ্কায় অনেক গ্রাহক প্রয়োজন ছাড়াও টাকা তুলতে এসেছেন। আবার বাংলাদেশ ব্যাংক থেকে নতুন করে আর কোনো তারল্য সহায়তা না পাওয়ায় এখন বিপাকে পড়েছেন তারাও। যাতে আমরা পারি, এই জন্য আমাদেরও চেষ্টা আছে যে রিকভারির মাধ্যমে এই সাপোর্টটা দেওয়া। তো রিকভারি করতে গিয়ে স্বাভাবিক যে রিকভারি তো এত দ্রুত হয় না। হ্যাঁ, আমরা একইভাবে নিতে হচ্ছে, আমরা একসাথে নিতে পারতেছি না, একসাথে স্যালারি একসাথে নিতে পারতেছি না। কেন্দ্রীয় ব্যাংক বলছে, একীভূত করতে দ্রুত কার্যকর পদক্ষেপ নেওয়া হচ্ছে, যার মাধ্যমে গ্রাহকের আস্থা ফিরে আসবে। শেয়ার মার্কেটেরটা অবশ্যই আমাদের মাথায় থাকবে, কিন্তু মার্জার ছাড়া কোনো উপযুক্ত বিকল্প এই মুহূর্তে কেন্দ্রীয় ব্যাংকের কাছে নাই, এই ব্যাংকগুলি সার্ভাইভাল যাতে করে সেটা নিশ্চিত করার জন্য। এদিকে 5 ব্যাংকের একীভূতকরণের সিদ্ধান্ত কেন বেআইনি ও অবৈধ ঘোষণা করা হবে না তা জানতে চেয়ে 4 সপ্তাহের মধ্যে বাংলাদেশ ব্যাংকের কাছে রুলের জবাব চেয়েছে হাইকোর্ট। শফিল আলম সুজন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। বিএনপির ইশরাক হোসেনকে মেয়র ঘোষণার দাবিতে আন্দোলনের কারণে 40 দিন কার্যক্রম বন্ধ ছিল ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের। তবে সে সময় 5 কোটি টাকা তেল খরচ দেখানোর অভিযোগের প্রাথমিক সত্যতা পেয়েছে দুদক। সংস্থাটি জানিয়েছে, গাড়ি চালক থেকে ঊর্ধ্বতন কর্মকর্তা পর্যন্ত সবাই এই চুরির সাথে জড়িত। সংশ্লিষ্ট পরিবহন বিভাগও এ বিষয়ে সদুত্তর দিতে পারেনি। বিএনপি নেতা ইশরাক হোসেনকে মেয়রের দায়িত্ব বুঝিয়ে দেওয়ার দাবিতে মে ও জুনে আন্দোলনে উত্তাল ছিল ঢাকা দক্ষিণ নগর ভবন। সে সময় 40 দিন বন্ধ ছিল সব ধরনের কার্যক্রম। ওই সময় অনেক অফিসার অফিসে না গেলেও তাদের জন্য বরাদ্দ গাড়ির জন্য প্রতিদিন 14 থেকে 15 লিটার তেল খরচ দেখানো হয়েছে। জ্বালানি খাতে খরচ দেখানো হয়েছে প্রায় 5 কোটি টাকা। এমন অভিযোগ পেয়ে রোববার ডিএনসিসিতে অভিযান চালায় দুদকের সহকারী পরিচালক ইকরাম হোসেনের নেতৃত্বে 2 সদস্যের দল। এ সময় নথি জব্দ ও চালকদের জিজ্ঞাসাবাদ করে অনিয়মের প্রাথমিক সত্যতা পায় তারা। প্রাথমিকভাবে প্রতীয়মান হয়েছে যে এই অভিযোগের সত্যতা রয়েছে। এখানে যে তেলের বিভিন্ন বিল ভাউচার করা হয়েছে সেটা সম্পূর্ণভাবে ঢালাওভাবে তারা একটা বিল ভাউচার করে নিয়েছেন, এবং এটার যেসব বিষয়বস্তু এখানে বিল ভাউচার আনা হয়েছে এটার সাথে বাস্তবতা অথবা যে প্রাথমিকভাবে যেসব বিষয়বস্তু এখানে বলা হয়েছে সবগুলোর এখানে অনিয়মের প্রাথমিকভাবে প্রতীয়মান হয় বলে মনে হচ্ছে। অভিযানের সময় পরিবহন শাখার মহাব্যবস্থাপক অফিসে ছিলেন না। গড়মিলের বিষয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ বলতে পারে বলে জানান সহকারী ব্যবস্থাপক। এটা আসলে আমাদের সংশ্লিষ্ট কর্মকর্তা যারা গাড়ি ইউজ করেন, স্যাররা আপনার জ্বালানি ইস্যু করেন, এটা স্যারদের বক্তব্যটা সবচেয়ে জরুরি আর কি। দুদক জানায়, জব্দ নথি বিশ্লেষণ করে কমিশনে প্রতিবেদন দেয়া হবে। এর ভিত্তিতেই নেওয়া হবে পরবর্তী পদক্ষেপ। রিশাদ হুদা, ইন্ডিপেন্ডেন্ট নিউজ, ঢাকা। অপরিকল্পিত ত্রুটিপূর্ণ নির্মাণের কারণে দেশের বিভিন্ন জেলায় সড়ক জুড়ে অসংখ্য ছোট বড় গর্ত। সামান্য বৃষ্টিতেই গর্তে জমে যায় পানি। প্রতিনিয়তই উল্টে পড়ছে যানবাহন, আহত হচ্ছেন যাত্রীরা। এছাড়াও চলাচলের অনুপযোগী হওয়ায় দুর্ভোগে শিক্ষার্থী ও পথচারীরা। অভিযোগ আছে, সড়ক বিভাগ নামে মাত্র মেরামত করলেও কোনো কাজে আসছে না।
গাজীপুরের ইটাহাটা কলাবাগান সড়ক যেন ভোগান্তির আরেক নাম। ভাঙাচোরা ও রাস্তা কেটে গর্ত করায় বন্ধ যান চলাচল। 2022 সালে সড়ক মেরামত কাজ শুরু করে সিটি কর্পোরেশন। প্রকল্পের মেয়াদ কয়েক দফা বাড়ানো হলেও কাজ শেষ হয়নি। 2-3 কাজ বন্ধ করে দিয়েছে। মানুষের যে ভোগান্তি, একটা রিক্সা চলা যায় না, আর কিছু নিয়ে মানুষ যাওয়া যায় না। চুক্তি বাতিল করার পরবর্তী সময় আমরা এর যে আবার নতুন করে চুক্তি সম্পন্ন টেন্ডার দরপত্র আহ্বানের মাধ্যমে কাজটি বাস্তবায়নের জন্য ইন্টারনাল যেসব কাজগুলো সম্পন্ন করা দরকার আমরা সেগুলো সম্পন্ন করতেছি। ময়মনসিংহের গৌরীপুরে বর্ষাকালে কাদা আর শুষ্ক মৌসুমে খানাখন্দ দিয়ে চলাচল করতে হয় কয়েক হাজার মানুষকে। রাস্তাটি মেরামত না করায় শুধু চলাচলে ভোগান্তি নয়, ব্যাহত হচ্ছে অর্থনৈতিক উন্নয়নও। রাস্তা কাদাতে পুড়ে গিয়া বইটি মাখা এলায়, এর মধ্যে দেখেন আমরা বাজার করতে গেলেও ব্যাগ হাতেতে চিড়া তরকারি মরকারি সব নষ্ট হয়ে যায়। বেহাল দশা ফেনী পৌরসভার 75% সড়কে। জনভোগান্তি এখন নিত্যদিনের সঙ্গী পৌরবাসীর। ড্রেনেজ ব্যবস্থা না থাকায় ময়লা পানিতে তৈরি হয় পানিবাহিত রোগ। এই রাস্তা দিয়ে যাইতে গাড়ির অনেক কামাই থেকে অনেক খরচ বেশি আসে। টানা বৃষ্টিতে ঝালকাঠির গুরুত্বপূর্ণ 50 কিলোমিটারের বেশি সড়ক যান চলাচলের অনুপযোগী। এবং আমরা এখানে স্থানীয় জনগণ একটা মধ্যে আছি, আতঙ্কের মধ্যে আছি। দীর্ঘদিন ধরে মেহেরপুরের বিভিন্ন এলাকার গ্রামীণ সড়কও বেহাল। ক্ষতিগ্রস্ত সড়ক মেরামতে প্রস্তাবনা পাঠানো হয়েছে বলে জানিয়েছে এলজিইডি। এসব ক্ষতিগ্রস্ত রাস্তাতে 20টা রাস্তা আমরা প্রাক্কলন পাঠিয়েছি এবং এগুলো দ্রুত পাশ হয়ে টেন্ডার হলে রাস্তাগুলো মেরামত করা যাবে এবং সেগুলো চলাচল উপযুক্ত করা যাবে। মাদারীপুর সদর উপজেলার 2টি সড়কে চলাচলে বেড়েছে ঝুঁকি। বৃষ্টিতে তৈরি হয়েছে বড় বড় গর্ত। প্রতিনিয়তই ঘটছে দুর্ঘটনা। সোহেলি জাহান, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। এ বিষয়ে আরো জানাতে ঝালকাঠি থেকে যুক্ত হয়েছেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রেজা, ঝালকাঠির গুরুত্বপূর্ণ 50 কিলোমিটার সড়ক চলাচলের অনুপযোগী বলা হচ্ছে, তো বেহাল এসব সড়ক আর জনভোগান্তি দেখার কি কেউ নেই? স্থানীয়রা কি বলছেন এ বিষয়ে? জি, আসলে দেখুন যে প্রতি বছর কিন্তু বর্ষা মৌসুমে এই সড়কের উপর থেকে একটা ধকল যায়, তো এবছরও কিন্তু এর ব্যতিক্রম ঘটেনি। এবছর আসলে চিত্রটা একটু বেশি এবং ভয়াবহ আকার ধারণ করেছে। কয়েক দিনের যে টানা বৃষ্টি এবং বর্ষার কারণে এখানে আপনার বরিশাল, খুলনা এবং এই যে মহাসড়কটি রয়েছে, আঞ্চলিক মহাসড়ক, সেই মহাসড়কের কিন্তু আসলে বিভিন্ন স্থানে এত পরিমাণে খানাখন্দ হয়েছে যে এমন কোনো দিন নাই যে এখানে 3টা, 4টা, 5টা বা দুর্ঘটনার খবর আমরা না পাই। এবং ছোট বড় দুর্ঘটনা এর মধ্যে বিআরটিসি বাস, ট্রাক, ঢাকাগামী বাস সহ ছোট যে সকল যাত্রীবাহী গাড়ি রয়েছে সেই সকল গাড়িগুলো কিন্তু আসলে দুর্ঘটনার শিকার তো হচ্ছেই, পাশাপাশি যে সেই সকল যন্ত্রাংশ বিকল হয়ে বা অথবা তাদের যন্ত্রপাতি ভেঙে চুরে কিন্তু আমরা রাস্তা দেখতে পাচ্ছি যে বিভিন্ন সময় বিকল হয়ে রয়েছিল। এবং দুই পাশে যে সকল মানে যাত্রী চালকরা ভোগান্তির পাশাপাশি দুই পাশে যে সকল বসতি রয়েছে, ব্যবসায়ী রয়েছে, সেই ব্যবসায়ীরা কিন্তু যখন বৃষ্টি থাকে তখন বৃষ্টির কর্দমাক্ত পানিতে নাজেহাল হয়ে যায় এবং যখন বৃষ্টি না থাকে তখন কিন্তু ধুলোবালিতে আসলে একাকার হয়ে যায়। এই সকল বিষয় নিয়ে কিন্তু স্থানীয়দের মধ্যে চরম ক্ষোভ বিরাজ করছে। এখান থেকে বিশেষ করে রাজাপুরের একটি অংশের যে সড়ক রয়েছে, পিংড়ি থেকে রাজাপুরের বাগড়ি বাজার পর্যন্ত এবং রাজাপুরের বাইপাস থেকে কানুদোষকাঠি পর্যন্ত এবং রাজাপুর নৈকাটি যে সড়ক রয়েছে, রাজাপুর কাঠালিয়া যে সড়ক রয়েছে, এই সড়ক সহ কাঠালিয়া, ঝালকাঠি সদর এবং নলসিটি এবং রাজাপুরের বিভিন্ন অংশে প্রায় অর্ধশতাধিক কিলোমিটার সড়ক কিন্তু ক্ষতিগ্রস্ত হয়েছে। এবং এইসব সড়ক যখনই দেখা যায় যে বৃষ্টি থাকে তখন খুব খারাপ অবস্থা হয়ে যায় এবং যখন বৃষ্টি কম থাকে, যখন পানি কমে, তখন কিন্তু সড়ক বিভাগের পক্ষ থেকে সেই সব জায়গায় নামে মাত্র ইটের খোয়া দিয়ে মেরামত করা হয়, যা 2-1 দিনের মধ্যেই কিন্তু আবার সেই হয়ে যায়। এবং খোয়া দেওয়ার পরে যে বালু দেওয়া হয় সেই বালুতে আসলে সড়ক একেবারে অন্ধকার হয়ে যায়, যে কোনো কারণে কোনোভাবেই কিন্তু ছোটো যে যান রয়েছে, মোটরসাইকেল বা অন্যান্য যান, তারা কিন্তু আর গাড়ি চালাতে পারে না। আর বড় যানগুলোও কিন্তু বিভিন্ন জায়গায় ওই যে ভাঙা অংশ বা কাটাতে গিয়ে রাস্তার দুপাশে দুর্ঘটনার শিকার হয়। এই সব বিষয়ে আমরা সড়ক জনপদের সাথে কথা বলেছি, তারা বলেছে যে নিয়মিত যে মেইনটেনেন্স রয়েছে সেই মেইনটেনেন্সের আওতায় সড়কগুলো সংস্কার করা হচ্ছে, তবে সেটা আসলে পর্যাপ্ত নয়। কিন্তু আমরা যেটা দেখেছি যে যেসব অংশ সংস্কার করা হয় তাও কিন্তু অল্পের ভিতরেই আবার শেষ হয়ে যায়। ওনারা জানিয়েছে যে ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে অবহিত করা হয়েছে, যদি পর্যাপ্ত বরাদ্দ আসে এবং এই রাস্তাটি যদি পুনর্নির্মাণ এবং ভালোভাবে সংস্কার করা হয় তাহলে এই দুর্ভোগ লাঘব হবে। এই ছিল আসলে ঝালকাঠির মহাসড়কের বেহাল দশার খবর। ঝালকাঠি থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুর রহিম রেজা। রাজবাড়ীর কালুখালীতে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে 2 জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন আরও 2 জন।
রবিবার রাত 10:30টার দিকে রাজবাড়ী কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। পাংশা হাইওয়ে পুলিশ জানায়, পাংশা থেকে দুটি মোটরসাইকেলে করে 4 জন কালুখালীর দিকে যাচ্ছিল। পথে বাংলাদেশ হাট এলাকায় পৌঁছালে দুটি মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারায়। সে সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের চাপা দিলে ঘটনাস্থলেই স্বাধীন ও আরিফ নামে দুজনের মৃত্যু হয়। গুরুতর আহত আরেক মোটরসাইকেলের বাকি 2 জনকে উদ্ধার করে কালুখালী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে স্থানীয়রা। মোটরসাইকেল দুটির বেপরোয়া গতির কারণে দুর্ঘটনা ঘটেছে বলে প্রাথমিক ধারণা পুলিশের। বেনাপোল স্থলবন্দর দিয়ে রেলপথে আমদানি 1 বছরে কমেছে 1/3। গত বছর 5 আগস্টের পর ভারতের একাধিক নিষেধাজ্ঞা ও রেলওয়ের দুর্বল অবকাঠামোর কারণে এমন পরিস্থিতি, অভিযোগ ব্যবসায়ীদের। রেল কর্তৃপক্ষ বলছে, অবকাঠামো উন্নয়নে কাজ চলছে। বেনাপোল বন্দর দিয়ে রেলপথে ভারত থেকে চাল, গম, ভুট্টা, হলুদ, জিরা, পাথর ও গার্মেন্টস পণ্য আমদানি হয়। 2023-24 অর্থবছরে রেলপথে আসে 41,000 মেট্রিক টন পণ্য। তবে 2024-25 অর্থবছরে এসেছে মাত্র 12,000 মেট্রিক টন। যোগাযোগ সহজ হওয়ায় ভারতের সাথে মূলত এই বন্দর দিয়েই রেল ও সড়কপথে পণ্য আমদানি রপ্তানি হয়। ব্যবসায়ীরা বলছেন, গত বছরের 5 আগস্টের পর ভারতের বারবার নিষেধাজ্ঞার জেরে আশানুরূপ পণ্য আনা যাচ্ছে না। রেলপথে পণ্য রপ্তানির নির্দেশ বাস্তবায়ন হয়নি, রয়েছে অবকাঠামো সংকটও। বিগত দিনে আমদানি রপ্তানি পণ্য ট্রেনে কমে আসছে, এতে অর্থনৈতিক প্রভাব পড়ছে, এতে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে। বর্তমান পণ্য কম আসছে, এটার মূল কারণ হচ্ছে যে এলসি স্বল্পতা এবং সাপ্লাই চেইন দুর্বল হয়ে গেছে এবং ভিসা জটিলতা এর জন্য বড় ধরনের একটা কারণ হিসাবে ব্যবসায়ীরা মনে করছে। অবকাঠামো উন্নয়নের কাজ চলছে বলে জানান বেনাপোল রেল স্টেশন মাস্টার সাইদুর রহমান। যাতে আগামীতে ট্রেন যোগে ভারত থেকে আরও বেশি পরিমাণ পণ্য আমদানি হয়, সেজন্য বাংলাদেশ রেলওয়ে বিভিন্ন উন্নয়ন কর্মকাণ্ড অব্যাহত রেখেছে। সেজন্য রেলওয়ে আলাদা ইয়ার্ড নির্মাণ এবং শেড তৈরি করার কাজ চলছে। এবছরের জুলাইয়ে ভারত থেকে এসেছে 492 মেট্রিক টন পণ্য, আর আগস্টে পণ্য আমদানি হয়েছে 332 মেট্রিক টন। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। নাটোরের চলন বিল ও হালতি বিল ও নদ নদীতে অবাধে চলছে মাছ নিধন। ব্যবহার করা হচ্ছে নিষিদ্ধ চায়না দুয়ারি কারেন্ট জাল। এতে স্বাভাবিক প্রজনন ব্যাহত হওয়ার পাশাপাশি অস্তিত্ব সংকটে পড়ছে দেশি প্রজাতির মাছ। এ বিষয়ে প্রশাসনের কঠোর নজরদারির দাবি স্থানীয়দের। তবে অভিযানের মাধ্যমে ব্যবস্থা নেওয়ার কথা জানায় প্রশাসন। নাটোরের গুরুদাসপুর, নলডাঙ্গা, সিংড়া উপজেলার নদী ও খালবিল মৎস্য ভাণ্ডার হিসেবে সুপরিচিত। এসব জলাশয়ে রিং জাল বা হাজারদুয়ারি জাল, চায়না জাল ফেলে অবাধে চলছে মাছ নিধন। স্থানীয়রা বলছেন, এর সাথে জড়িত অসাধু জেলে ও প্রভাবশালী মহল। এসব মাছ স্থানীয় বাজারেই প্রকাশ্যে বিক্রি হচ্ছে, কিন্তু প্রশাসনের নেই কোনো নজরদারি। প্রশাসন একটা নীরব ভূমিকা পালন করে। তারা বিভিন্ন দিবস, মৎস্য দিবস, জাতীয় দিবসগুলো বিভিন্নভাবে পালন করতেছে, ঢাকঢোল বাজে, কিন্তু এদিকে তাদের নজরদারি খুবই কম। এখানে মাছগুলো আগেই মারা পড়ে যাচ্ছে আর কি, ছোট থাকতে মারা পড়ে যাচ্ছে, যার কারণে মাছগুলো কম হয়ে যাচ্ছে। মৎস্য নিধনে মাছের স্বাভাবিক প্রজনন ব্যাহত হচ্ছে, ধ্বংস হচ্ছে বিলের জীববৈচিত্র্য। প্রশাসন প্রথম থেকে যে অভিযান করছে এটা একটি খুবই ভালো। আমরা চলন বিল জীববৈচিত্র্য রক্ষা কমিটির পক্ষ থেকে প্রশাসনের এই অভিযানকে আমরা স্বাগত জানাচ্ছি এবং আমাদের সহযোগিতা থাকবে এই অভিযান যেন অব্যাহত থাকে। প্রশাসনের দাবি, ভ্রাম্যমাণ আদালতের অভিযানে জেল জরিমানা ও জাল জব্দ করা হচ্ছে। মা ও পোনা মাছ সংরক্ষণে সচেতনতা বাড়ানোই জোর দেওয়া হচ্ছে। উপজেলা প্রশাসন থেকে এবং জেলা প্রশাসন থেকে প্রতিনিয়ত যে অবৈধ কারেন্ট জাল বা চায়না দুয়ারি জাল সেগুলো বন্ধের বিষয়ে অভিযান পরিচালিত হচ্ছে, মোবাইল কোর্ট হচ্ছে, জরিমানা করা হচ্ছে এবং এর ফলে আমরা আশা রাখি মাছের প্রজনন বৃদ্ধি পাবে এবং আমরা সামনের দিনগুলোতে প্রচুর মাছ পাবো এখান থেকে। প্রজনন মৌসুমে উন্মুক্ত জলাশয়ে মাছ শিকার নিষিদ্ধ ও শাস্তিযোগ্য অপরাধ। ইন্ডিপেন্ডেন্ট নিউজ। ভাঙনের ঝুঁকিতে 3 নদীর মিলনস্থল চাঁদপুর শহর। শুধু শহর নয়, ডাকাতিয়া, ধানগোদা নদীর 2 পারে ঝুঁকিতে আছেন কয়েক হাজার বাসিন্দা। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানীতে মধুমতি নদীর বাঁধে দেখা দিয়েছে তীব্র ভাঙন। জিও ব্যাগ ফেলে প্রাথমিকভাবে ভাঙন রোধের চেষ্টা চললেও স্থায়ী ব্যবস্থার দাবি নদী তীরের বাসিন্দাদের। পদ্মা, মেঘনা ও ডাকাতিয়া নদীর মোহনায় চাঁদপুর শহর। বর্ষা এলেই ভাঙনের ঝুঁকিতে থাকেন বাসিন্দারা। গত 5 দশকে শহরের 5 কিলোমিটার এলাকা বিলীন হয়েছে মেঘনা নদীতে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ অবস্থায় আছে শহরের মূল হেড, নতুন বাজার ও পুরান বাজার এলাকা।
ভাঙনের আতঙ্কে দিন পার করছেন রাজরাজেশ্বর চর, হাইমচর, উত্তর মতলব সহ বিভিন্ন এলাকার বাসিন্দারা। নদীর স্রোত এত বেশি যে গভীরে এই ফারে বাড়ি খায়। এইভাবে ভাঙতে ভাঙতে শহর চলে যাবে, পুরান মাঝে শহর চলে যাবে। এভাবে বেড়িবাঁধ ঝুঁকিতে আছে, যদি দ্রুত সময়ের ভিতরে এই রক্ষা না করে তাহলে এই বেড়িবাঁধ টিকানো সম্ভব না। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, শহরের ৩৩৬০ মিটার এলাকা সুরক্ষায় গেল বছর থেকে বাঁধ নির্মাণ চলছে, যা শেষ হবে ২০২৭ সালে। সবচেয়ে ঝুঁকিপূর্ণ যে স্থান মূলহেড এলাকা এবং নতুন বাজার এবং পুরান বাজার এলাকায়, এই অংশটা আমাদের রিহ্যাবিলিটেশনের কাজ চলছে। চাঁদপুর শহর সংরক্ষণ পুনর্বাসন প্রকল্পের বর্তমানে 18% প্রকল্পের কাজ সম্পন্ন হয়েছে। এদিকে গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলার মধুমতি নদীর বাঁধ এলাকায় দেখা দিয়েছে তীব্র ভাঙন। এরই মধ্যে প্রায় ১০০ মিটার এলাকা নদীগর্ভে চলে গেছে। ২,৫০০ শতক চলে গেছে এখান থেকে, এখনো যাচ্ছে। এখন আমরা বিপদগ্রস্ত আছি। এখন যদি সরকার থেকে একটু আসে দিয়ে বাস্তা ফেলা যদি তারা ই করে, মসজিদ, গোডাউন, বাজার ঘর, বাটিয়ালা বাজার, কবলতি বাজার, নদীর কবলতি বাজার, ভাঙন কবলিত এলাকা পরিদর্শন করে পাওবর কর্মকর্তারা বলছেন, অর্থ বরাদ্দ পেলে স্থায়ী সমাধানের উদ্যোগ নেওয়া হবে। আমরা ইতিমধ্যে জিও ব্যাগ ফিলিং কাজ চলতেছে, আজকেই আমরা ইনশাল্লাহ ডাম্পিং শুরু করতে পারবো। আমরা একটি ডিপিপি সাবমিট করা আছে স্থায়ী কাজের জন্য, এটা যদি অনুমোদিত হয় তাহলে স্থায়ীভাবে ভাঙনটি প্রতিরোধ হবে। নদী ভাঙন রোধে দ্রুত স্থায়ী ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। জুলেখা পারভিন, ইন্ডিপেন্ডেন্ট নিউজ। বাগেরহাটের 4টি আসন পুনর্বহালের দাবিতে সকাল সন্ধ্যা হরতাল চলছে। সর্বদলীয় সম্মিলিত কমিটির ডাকে ভোর 6টা থেকে শুরু হয় হরতাল। সকাল থেকে দূরপাল্লার বাসসহ জেলার সকল অভ্যন্তরীণ রুটে যান চলাচল বন্ধ রয়েছে। এছাড়াও শিক্ষা প্রতিষ্ঠান ও দোকানপাট বন্ধ রয়েছে। যানবাহন চলাচল বন্ধ থাকায় ভোগান্তিতে পড়তে হচ্ছে যাত্রীদের। যে কোনো বিশৃঙ্খলা এড়াতে সকাল থেকে বিভিন্ন পয়েন্টে মোতায়েন রয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। বাগেরহাটের 4টি সংসদীয় আসনের মধ্যে একটি কমিয়ে জেলায় 3টি সংসদীয় আসন করে নির্বাচন সীমানার চূড়ান্ত গেজেট প্রকাশের প্রতিবাদ এবং 4টি আসন বহাল রাখার দাবিতে আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন আন্দোলনকারীরা। 5 দিনের কর্মসূচির মধ্যে মঙ্গলবার বিক্ষোভ মিছিল এবং বুধ বৃহস্পতিবার আবারও হরতাল পালনের ঘোষণা দেয় সর্বদলীয় সম্মিলিত কমিটি। এই ছিল এখনকার সংবাদে। ধন্যবাদ সবাইকে।